ওপরের সিঁড়ি থেকে সাদেক প্রায় চিৎকার করেই নিতুকে ডাকলো। আপা সর্বনাশ, তাড়াতাড়ি আসেন, ইন্নারিল্লাহ। সাদেক নিতুদের ড্রাইভার, সামান্য বিষয়ে চিৎকার চেঁচামেচি করা তার বিশেষ গুণ। নিতু শুনেও না শোনার ভান করলো। 3টা চিকেন কর্ন স্যুপ, 2টা কোল্ড কফি উইদাউট সুগার, একটা হট কফি উইথ। নিতু অর্ডার শেষ করতে পারলো না। সাদেক এসে প্রায় নিতুর আঁচল টেনে ধরলো। আপা মহা অ্যাক্সিডেন্ট, খালা এক ব্যাডার কোলে বসে গেছে, ব্যাডার থোতা কাটটা গেছে। থুতা কেটে গেছে মানে কি? আপনি খালারে নিরিবিলি টেবিল খুঁজা বসতে বললেন, খালা করলো কি? কোনার টেবিলে গিয়া এক ব্যাডার কোলে বসে গেল, বসার লগে লগে বেড়া চেয়ার নিয়ে কাত হইয়া পইরা গেল, হাতে কাটা চামিচ ছিল, থোতায় ঢুকা গেছে, রক্ত পড়তেছে। খালা বসে পড়লো আর আপনি দেখলেন না সাদেক ভাইয়া? আমি গেলাম বেসিংয়ে হাত ধুইতে, আয়সা দেখি এই কাণ্ড। বেড়ার সাথে এক বিদেশি খালারে বলল, আপনার কি চোখ নেই? খালার সাথে সাথে বেড়ারে দিছে ঠাড়াইয়া চর। খালা তাকেও চর মারলো? ও বেটা খালারে দুমসি বলে গালি দিছে। নিতুর হাত পা ভয়ে ঠান্ডা হয়ে গেল। এসব কি? আজ নিতুর ফার্স্ট সেমিস্টারের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। সেটা সেলিব্রেট করতেই খালাকে নিয়ে রেস্টুরেন্টে আসা। গুলশানের এই রেস্টুরেন্টটা দোতলা। খালা আর ড্রাইভার সাদেককে উপরে পাঠিয়ে নিতু নিচে খাবার অর্ডার দিতে দাঁড়িয়েছিল। এর মধ্যে এই দুর্ঘটনা। নিতু ব্যস্ত ভঙ্গিতে উপরে উঠতে লাগলো। আপা আল্লাহর কাছে অশেষ মেহেরবানি যে কাটা চামচ বেড়ার চোখে লাগে নাই, লাগলেই আজীবনের কানা। আপা বেড়া যদি বেড়ারে থানা দিয়ে দেয়। নিতু উপরে উঠে তাজ্জব বনে গেল। লোকজন জটলা বেঁধে গেছে। কাছে যেতেই খালা চেঁচিয়ে বলল, নিতু, এই বেয়াদব মেয়ে আমাকে মুটকি বলেছে। হাউ ডিয়ার শি ইজ। যার থুতুনি কেটে গেছে তিনি রুমাল চেপে ধরে আছেন, রক্ত দেখা যাচ্ছে। কম বয়সী সুদর্শন ভদ্রলোক, মাথা ভর্তি ঝাঁকড়া চুল, কি বিষণ্ণ চোখ। নিতুর 1 সেকেন্ডের জন্য মনে হলো, আহা, এত মায়াবী চোখ বুঝি পৃথিবীর আর কারো নেই। নিতু বিনয়ী ভঙ্গিতে বলল, উই আর এক্সট্রিমলি সরি মিস্টার। খালা হয়তো সত্যিই দেখতে পায়নি। দেখি কোথায় লেগেছে। নিতু দেখতে যাবার আগেই একটা মণিপুরি টাইপ মেয়ে নিতুকে প্রায় ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আপনার খালা দেখতে পাইনি? তিনি সরি বলা তো দূর, এক গাদা লোকের সামনে আমাকে চড় মেরেছেন। কি অভদ্র মহিলা। খালা চিৎকার করে কিছু বলতে যাচ্ছিল, তার আগেই নিতু থামিয়ে দিল। দেখুন, খালা তো আর ইচ্ছা করে এমন করেনি। প্লিজ আমাকে একটু দেখতে দিন বেশি কেটেছে কিনা। এইবার ভদ্রলোক মুখ খুললেন, চমৎকার ভরাট কণ্ঠে বললেন, লিসেন মিস, আমার তেমন কিছু হয়নি। আপনি আপনার খালাকে দয়া করে এখান থেকে নিয়ে যান। তিনি থাকলে বড় কিছু ঘটে যেতে পারে। নিতু খালার দিকে হাত জোর করে ইশারা করলো চলে যেতে। খালা কিরমির করতে করতে নেমে গেলেন। নিতু বিনয়ী ভঙ্গিতে বলল, প্লিজ আমাকে একটু দেখতে দিন। ভদ্রলোক রুমাল সরালেন। ইস, অনেকটা কেটে গেছে, স্টিচ লাগবে মনে হচ্ছে। নিতু প্রায় কাতর কণ্ঠে বলল, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমার সাথে গাড়ি আছে, ডাক্তার দেখিয়ে দিই। একটু আসুন না প্লিজ। নিতু এত করুণ গলায় রিকোয়েস্ট করলো যে নিতু নিজেই তার টোন শুনে বিস্মিত। নো নো, ইটস ওকে, আই উইল ম্যানেজ ইট। লোকটির সাথে থাকা মণিপুরি টাইপ মেয়েটি জোর গলায় বলল, নো মিন্স নো। এরকম একটা বিচ্ছিরি ইনসিডেন্টের পর আপনাদের হেল্প আমাদের কোনোই দরকার নেই। প্লিজ গো। নিতু মন খারাপ করে নিচে নেমে এলো। গাড়িতে বসতেই সাদেক বলল, আপা তারা কি কয়, কেস করব নাকি? কেস করব কি ইস্যুতে? অ্যাটেম্প টু মার্ডার হলে রক্ষা নাই, হাবি গোষ্ঠী জেলে। চুপ করুন তো সাদেক ভাইয়া। সাদেক বিড়বিড় করতে রাখলো, আপা গো, আমাদের বংশে জীবনে কেউ জেল খাটে নাই, এই প্রথম আমি জেলে যামু। আমার পরদাদা ছিলেন হাজি মানুষ, হাজি বংশের আর মান থাকলো না। খালা অজুহাতের মতো করে বললেন, আমি তোর ছোট মায়ের সাথে ফোনে কথা বলছিলাম, দেখলাম চেয়ার খালি, বসতেই হাদারামটা চেয়ারটা নিয়ে পড়ে গেল। রেস্টুরেন্টের আবছা আলোয় চোখের ঠান্ডা, বুঝছিস নি তো? খালা একটু ভালো করে দেখলেই পারতে, কতটা কেটে গেছে ওনার। তুই কি বলতে চাচ্ছিস নিতু?
আমি ইচ্ছে করে ওই জিরাফটার কোলে বসে গেছি? ডেট 27 ইয়ার্স পাস্ট, আমি তোর খালুর কোলে কোনোদিনও বসিনি, আর ওই খরগোশের কোলে বসে যাব? হোয়াট ডাজ ইট মিনস? আনসার মি। খালা, আমি বলিনি যে ইচ্ছা করে বসেছো, শুধু বলেছি বেখালি হয়ে। কি? আমি বেখেয়ালি? সাদিক, গাড়ি থামা, এক্ষুনি থামা। এই মেয়ের সাথে আমি কোথাও যাব না। যাকে মায়ের মতো করে বড় করলাম সে বলে কিনা আমি বেখেয়ালি? দ্য ওয়ার্ল্ড ইজ সো ক্রুয়েল। সাদেক গাড়ি থামালে খালা সাথে সাথে কষে সাদেককে একটা চড় দিলেন। গরু, তোকে থামাতে বললে তুই গাড়ি থামিয়ে ফেলবি? এত রাতে আমি একা একা কই যাব? আমি চুপ করে থাকলাম। ইস, বেচারাকে ভালো করে সরি বলাটাও হলো না। একদিন গিয়ে ঘটা করে সরি চাইতে হবে। কালকে গিয়ে বলে আসলে কেমন হয়? কিন্তু সরি কিভাবে বলবো? ভদ্রলোকের নামটাও তো জানা হলো না। আশ্চর্য। খালার ব্যাগে ফোন বাজছে, একটা পরিচিত ইংরেজি গানের সুর। খালা বিরক্ত হয়ে ফোন বের করলেন এবং সাথে সাথে ভূত দেখার মতো চমকে উঠে বললেন, নিতু, এটা কার ফোন? ও মাই গড, এটা তো আমার ফোন নয়। তোমার ফোন নয় মানে কি? তুই এত তাড়াহুড়ো করে আসতে বললি, আমি টুক করে টেবিল থেকে মোবাইলটা নিয়ে ব্যাগে ঢুকিয়ে চলে এলাম। সাদেক বিমর্ষ মুখে বলল, কাম খতম। এবার চুরির মামলাও দিবে। মনে হয় বেড়ার মোবাইল নিয়ে আসছে খালা। নিতুর চূড়ান্ত মন খারাপ হয়ে গেল। ভদ্রলোক কি ভাববেন? লজ্জায় এখনই মিশে যেতে ইচ্ছে করছে। এদিকে ফোনটা অনবরত বেজেই চলছে। নিতু চাপা গলায় বলল, ফোন ধরো খালা, বেচারা খুঁজছে। খালা শক্ত হয়ে বলল, নো নেভার, এইরকম জিরাফের ফোন আমি ধরবো না। সাদেক ভাই, আপনি ধরুন তো, কি বলে শুনুন অন্তত। আমি ধরবো না আপা, আমি 2 টাকার ড্রাইভার। পরে আমারে দোষী করব, চোর সাব্যস্ত করব। বাধ্য হয়েই নিতু ফোনটা ধরল। হ্যালো। হ্যালো হ্যালো, শুনছেন? আপনি যেই হন না কেন, প্লিজ ফোনটা রাখবেন না। এই ফোনের 4 গুণ দাম আপনাকে আমি দেব। ফোনে আমার অনেক ভ্যালুয়েবল ডকুমেন্টস। আপনি এখন কোথায়? সেন্টার কেয়ার ক্লিনিকের সামনেই আছি। আমার গাড়ির নাম্বার V124। আমি আসছি। নিতু হতাশ কণ্ঠে বলল, সাদেক ভাই, সেন্ট্রাল কেয়ার হাসপাতালের সামনে চলুন। আচ্ছা, ভদ্রলোককে কিভাবে গুছিয়ে বলবে নিতু? উনি না জানি কি মনে করছেন। সেন্ট্রাল ক্লিনিকের সামনে এসে দেখা গেল ভদ্রলোক বিভ্রান্ত দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছেন, থুতনি ব্যান্ডেজ করা। নিতু লজ্জিত ভঙ্গিতে মোবাইল ফেরত দিতে দিতে বলল, সেলাই লেগেছে? 3 স্টিচেস। দাগ পড়ে না গেলেই হয়। নিতু রোবটের মতো শীতল কণ্ঠে বলল, আমি জীবনে এত লজ্জিত কারোর কাছে হইনি। মন থেকে ক্ষমা চাইছি। আপনি যদি কিছু মনে না করেন, একদিন আসুন না আমাদের বাসায়। 1 কাপ চা যদি। নো, অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই, ইটস ওকে। আপনার খালার ফোনটা রেস্টুরেন্টের রিসেপশনেই পাবেন। কাল আসুন না আমাদের বাসায়। নো, পরে একদিন। নিতু অভিমানী গলায় বলল, আপনি যদি না আসেন, আমি ভেবে নেব আপনি আমাদের মন থেকে ক্ষমা করেননি। ভদ্রলোক একটু ভেবে বললেন, আসলে আমি একটু বিজি আছি এই সপ্তাহে। আমার কার্ডটা রেখে দিন, এই সপ্তাহের পর একদিন ফোন করে নেবেন, আমি আসব। ভদ্রলোক মৃদু হাসলেন। কি আশ্চর্য! আসলে ওনার মুখটা কি চমৎকারই না দেখায়। এক হাসিতে 100 খুন মাফ। কার্ড হাতে নিয়ে গাড়িতে বসতেই খালা ফিসফিস করে বললেন, তুই তো প্রায় কেঁদেই ফেলেছিলি নিতু। এত দরদ দেখানোর তো কিছুই নেই, সামান্য কেটেছে, হাত পা তো ভাঙে নাই। তুই ওই জিরাফটার প্রেমে পড়ে যাসনি তো? কত ডিসেন্ট পিপল দেখেছ উনি, তাই বলে তো কোনো হট্টগোল করেনি। এক দেখাতেই বুঝে গেলি ডিসেন্ট? তোর দরদ দেখে বাঁচি না নিতু। নিতু গাড়ির আলোটা জ্বালিয়ে কার্ডে চোখ বুলালো। রায়হান আহমেদ, লেকচারার, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, CUET। কন্ট্যাক্ট নম্বর। নিতুর গলা শুকিয়ে গেল। খালার গলা জড়িয়ে ধরে শুধু ফিসফিস করে বলল, খালা, ওনাকে সরি বলতেই হবে, সরি বলতেই হবে। রায়হান সাহেবকে নিতু ফোন করলো গুনে গুনে ঠিক 7 দিন পর। এই 7 দিনে নিতু এই লোকটার সব খবর নিয়ে নিয়েছে। ওনার মা লন্ডনে বেড়াতে গেছেন বড় মেয়ের কাছে, বাবা ঢাকাতেই রিটায়ার্ড আর্মি অফিসার।
রায়হান সাহেব জাপানের এক ইউনিভার্সিটিতে হায়ার এডুকেশনের জন্য কাগজপত্র গোছাচ্ছেন। প্রস্তুতি শেষ পর্যায়ে। মণিপুরি টাইপ মেয়েটির নাম রুমা দাস। সেও রায়হান সাহেবের সাথে জাপানে পড়তে যাবে। আগামী 26 তারিখে তিনি চিটাগাং যাবেন স্টাডি লিভের ক্লিয়ারেন্স পেপার কালেক্ট করতে। সন্ধ্যা 7টার দিকে উনি আসবেন বলেছেন। নিতু অধীর আগ্রহে অপেক্ষা করছে। নিতু খালার ঘরে উকি দিল। খালা মাথায় আইস ব্যাগ ধরে বসে আছেন। তার মেজাজটা চটে আছে। তিনি বারবার পাশে রাখা পানির গ্লাস হাতে নিচ্ছেন, কিন্তু পানি খাচ্ছেন না। মুখের কাছে নিয়ে আবার রেখে দিচ্ছেন। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে পানিতে বিষ মেশানো আছে। চুমুক দিলেই মৃত্যু। নিতু ঘরে ঢুকেই এক নিঃশ্বাসে গ্লাসের পানিটা খেয়ে নিল। খালা হতভম্ব দৃষ্টিতে বললেন, তুই পানিটা খেয়ে নিলি? তুমি খেতে ভয় পাচ্ছিলে তাই খেয়ে নিলাম। খালা কর্কশ কণ্ঠে বললেন, গেট লস স্টুপিড গার্ল, না হলে চর খাবি। নিতু কঠিন কণ্ঠে বলল, খালা, তোমার মনে আছে তো ওনাকে কিভাবে বলবে? দেখি বলো তো কি বলবে। খালা প্রায় চিৎকার করে বললেন, খরগোশটা এলে আমি খপ করে ওর পায়ে ধরবো, পায়ে ধরে বলবো, জাহাপনা আমি আপনার দাসী, আমায় ক্ষমা করুন, আমি আর কোনোদিনও কারো কোলে বসবো না। কোলে কেন, কোথাওই বসবো না। নিন জাহাপনা, আমার পাছা কেটে ফেলুন। পাছা কাটতে ভালো না লাগলে এই নিন কাঁটা চামচ, আমার পাছা খুঁচিয়ে রক্তাক্ত করে দিন। এত কেন রেগে আছো খালা? এত রেগে যাওয়ার মতো কিচ্ছু হয়নি। রেগে যাওয়ার মতো কিছু হয়নি মানে? সাদেক, সাদেক। সাদেক ভীতু হয়ে দৌড়ে এলো। তুই এক্ষুনি অ্যাডভোকেট সাহেবকে ফোন কর। অ্যাট দিস মোমেন্ট এই মেয়ের সাথে আইনত সব রকম সম্পর্ক আমি ছিন্ন করব। এই মেয়ে ইউনিভার্সিটিতে চান্স পেল, আমি 23 লাখ টাকা দিয়ে গাড়ি কিনে দিলাম। পৃথিবীতে একটা খেলা দেখা যে তার বোনের মেয়েকে গাড়ি কিনে দিয়েছে। সাদেক মন খারাপ করে বলল, গায়ে তো দূরের কথা খালা, আমার খালাম্মা টিপসই লইয়া আমার বাড়িটা বিচ্ছা দিছে। গতবার দেশে গিয়া শুনি বাড়ি বিক্রি, 2টা গরু ছিল তাও নিয়ে গেছে। আর এই স্বার্থপর মেয়ে আমাকে একটা খরগোশের পায়ে ধরতে বলছে। হাউ রিডিকিউলাস। পায়ে ধরতে বলছি না খালা, শুধু ভালো করে একটু কথা বলবে। অনুরোধে ঢেকে গেলা বলে একটা কথা আছে। নিতু জানে তার এই খালা নিতুর অনুরোধে পুরো ধানের কলটাই গিলে ফেলতে পারবেন। নিতু ঘড়ির দিকে তাকালো। 7টা বাজতে আচ্ছা তো দেরি হচ্ছে কেন? ইস, শাড়িটাও তো কুঁচকে গেছে। রায়হান সাহেব এলেন ঠিক 7:23। থুতনির ব্যান্ডেজ খোলা হয়ে গেছে। হালকা কাটা দাগটা ওনাকে বেশ মানিয়েছে। নিতুর হুট করে মনে হলো এই কাটা দাগটাই ওনার মুখটাকে 100 গুণ চমৎকার করে দিয়েছে। তিনি এসেছেন এক গাদা বিভিন্ন রকমের ফুল হাতে। কি আনবো আসলে ভেবে পাচ্ছিলাম না। ফুলে তো আর কোনো সমস্যা নেই। নিতু কাপা কাপা হাতে ফুলগুলো নিল। ভদ্রলোক মুখ ফসকে বলেই ফেললেন, আর ইউ ওকে মিস নিতু? আপনি একটু কাঁপছেন মনে হচ্ছে। নিতু মনে মনে বলল, আপনি কাঁপাকাঁপি দেখছেন কি রাহেন সাহেব? একটু পর আমার কাঁপুনিতে আপনিও কাঁপবেন। ভদ্রলোককে বসিয়ে নিতু খালাকে ডাকতে ভেতরে এলো। ড্রয়িং রুমে যাবার আগে খালা ফিসফিস করে বললেন, কাঁটা চামচ দিয়ে কিছু খেতে দিতে হবে না। কাঁটা চামচ দিয়ে খেতে হয় এমন কোনো আইটেম দিবি না নিতু, গাধাটা আবার কোনো কাণ্ড ঘটাবে। ফল মিষ্টি সব বাদ, প্লেন শরবত দিবে, এরপরে সোজা ভাত। ইজ ইট ক্লিয়ার? খালা বিষণ্ণ মুখে ড্রয়িং রুমে গেলেন। খালাকে দেখে রায়হান সাহেব দাঁড়িয়ে গেলেন। খালা বেশ আড়ষ্ট হয়ে বললেন, আপনি বসুন প্লিজ ইঞ্জিনিয়ার সাহেব। আপনি কিন্তু আমায় তুমি করে বলতে পারেন, নাম ধরে বললে ভাববো। রায়হান সাহেবকে হাতের ইশারায় থামিয়ে দিল খালা। একটু জিরিয়ে নিলেন। যন্ত্রের মতো গলায় বললেন, সেদিনের ব্যাপারটা নিয়ে যে তুমি কিছু মনে করে নেই আমি বেশ জানি, কিন্তু নিতু ব্যাপারটা বুঝতে পারছে না। তার ধারণা তুমি এতে খুব শোকা হতো। মানে হলো নিতু একটা সিম্পল কমপ্লিকেশনে ভুগছে। আমার ইনটিউশন বলছে সে তোমার প্রেমে পড়ে গেছে। রায়হান সাহেব বসা থেকে দাঁড়িয়ে গেলেন। খালা চাপা কণ্ঠে বললেন, প্লিজ সিট ডাউন ইয়াং ম্যান, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। নিতু 8-10টা স্বাভাবিক মেয়ের মতন নয়। ওর ছোটবেলা কেটেছে অবর্ণনীয় মানসিক কষ্টে। হোয়াট? আমার ছোট বোন রেনু মানে নিতুর মা প্রচণ্ড রাগী ছিল। নিতু যখন পেটে এলো তারা বাইরে একটা স্কলারশিপ হয়,
প্রেগনেন্সির জন্য সে এটা ক্যান্সেল করে দেয়। তার কয়েক মাস পরেই অর্থাৎ নিতুর যখন 7 মাস পেটে, নিতুর বাবা পিএইচডি করতে নিউ ইয়র্ক চলে যায়। সেই থেকেই নিতুর বাবা মা মান অভিমান শুরু হয়। আমি বাবুর জন্য কনসিডার করলাম, তুমি কেন করলে না? হাই সোসাইটি ফ্যামিলি ক্রাইসিস যাকে বলে। তার কেরিয়ার নিয়ে রেনু একসময় মানসিকভাবে এতটাই ভেঙে পড়ে যে আত্মহত্যা করতে চেষ্টা করে। পরে বাবাই তাকে বিদেশে পাঠিয়ে দেন। নিতু 3 বছর থেকেই আমি ওর মা। ছোটবেলা থেকে নিতু এটাই দেখে এসেছে যে ওর বাবা মা 2 দেশে থাকে। বছরে একবার করে এসে বাবা তাকে দেখে যায়, আবার মা এসে আলাদা করে দেখে যায়। আমি চাই নিতুর জীবনে আর কোনো কষ্ট না আসুক। রায়হান সাহেবের চেহারা ঝুলে পড়ল, ফ্যাকাশে ভঙ্গিতে বললেন, নিতু আমার প্রেমে কেন পড়তে যাবে? প্রতিটা মেয়ে তার বাবার ক্যারেক্টারটাকে মেন্টালি ধারণ করে। যে যখন কাউকে পছন্দ করে তার বাবার গুণটাকে সামনে রেখে। রায়হান, তোমাদের ডিপার্টমেন্টে আসফাব চৌধুরীর নাম শুনেছ নিশ্চয়ই? তিনি তো এখন নিউ ইয়র্কের একটা ইউনিভার্সিটিতে আছেন। নিতুর বাবা তিনি। তোমার প্রোফাইলটা ঠিক নিতুর বাবার মতোই, আন্ডারস্ট্যান্ড? এই 7 দিনে আমি ক্রমাগত মেয়েটাকে ছটফট করতে দেখেছি। মেয়েটা কঠিন আবেগে জড়িয়ে পড়েছে। ভেরি স্ট্রেঞ্জ, আমি তো কিছুই বুঝতে পারছি না খালা। নিতুকে আমি একটা প্যাকেটের ভেতর রেখে বড় করেছি বলতে পারো। বাইরের কোনো আঁচই লাগতে দেয়নি। ব্রোকেন ফ্যামিলির মেয়ে, নর্মালভাবে সংসার করা ওকে দিয়ে হবে না। ওর এমন একজনের দরকার যার কাছে নিতুই হবে একমাত্র অবলম্বন। পৃথিবীর সব তুচ্ছ করে সে তার সব দিয়ে নিতুকে আগলে রাখবে। তার জীবন, তার ক্যারিয়ার সব হবে নিতু। তুমি ব্রাইট ছেলে, তোমার ক্যারিয়ার আছে, এটাই রিয়েলিটি। তুমি বুঝিয়ে বললে সে হয়তো সাময়িক একটু কষ্ট পাবে, বাট ওর বাকি জীবনটা ভালো কাটবে। নিতু বাবা মায়ের কাছে যেতে চায় না। ও তোর বাবা মাকে কখনো একসাথে দেখেই নেই। ওর বাবা আসে জুন মাসে, রেনু আসে নভেম্বরের দিকে। 2-4 দিন থেকে চলে যায়। এই 2-4 দিন নিতুর কাঁদতে কাঁদতেই কাটে। সবাই যার যার ইগো বজায় রেখে চলেছে, বুঝলে? মাঝখান থেকে ফুটফুটে মেয়েটা কষ্ট পাচ্ছে। খালার চোখ ছলছল করছে। রায়হান কি বলবে ভেবে পাচ্ছে না। ব্যাপারটা যে এরকম গোলমেলে এসে বুঝতেই পারেনি। নীরবতা ভেঙে খালাই কথা বললেন, আই উইশ নিতুর যেন রেনুর মতো জীবন না হয়। তুমি বাইরে যাচ্ছ, তোমার কেরিয়ার অন্যরকম হবে। নিতু যদি কিছু বলে, প্লিজ হ্যান্ডেল হার কেয়ারফুলি অ্যান্ড সফটলি, প্লিজ। রায়হানের সব উল্টাপাল্টা লাগছে। এর মধ্যে একগাদা নাস্তা নিয়ে এলো নিতু। খালা উঠে গেলেন। রায়হান, তুমি কিন্তু ডিনার করে যাবে। নারকেলের দুধ দিয়ে চিকেনের একটা চমৎকার প্রিপারেশন করেছি। ডোন্ট মিস ইট ইয়াং ম্যান। রায়হান মাথা নাড়ালো। নিতু রায়হানের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, স্যার, আপনাকে কিন্তু সব হাতে খেতে হবে, নো স্পুন। এই যে বাটিতে পানি, হাত ধুয়ে ফেলুন। রায়হান ভ্যাবাচাকা খেয়ে গেল। বলল, ডিনারের আগে আমি আর কিছু খাবো না, শুধু একটা প্লেন কফি হলেই হবে। উইথ সুগার তো নাকি? জি। নিতু কফিতে চিনি মেশাতে মেশাতে বলল, আপনি ঠিক কবে যাবেন জাপানে? এক্সট্রা ডেটটা? প্রপার বলতে পারছি না, তবে নেক্সট মান্থে যে এটা কনফার্ম। নিতু মনে মনে বলল, আপনি যাবেন না প্লিজ? আমি আপনাকে ছাড়া আর একটা দিনও থাকতে চাই না। আমার সমস্ত ভালোবাসা আপনার পায়ের কাছে রেখে দিব, তবুও যাবেন না? কিন্তু মুখে বলল, এমএসসি তো দেশেও করা যায়, তাহলে জাপানে কেন? এটা একটা ভালো চান্স বলতে পারো, তাই যাচ্ছি। চলে গেলে আবার কবে আসবেন? আগে তো যাই, তারপর। এবার জড়তা কাটিয়ে নিতু বলেই ফেলল, আপনি ওখানে গেলে আমি কি আপনার সাথে যোগাযোগ রাখতে পারি? ওহ শিওর, কেন নয়। ফ্রি আওয়ারে আমি নিজেই তোমাকে ফোন করব। সেরকম নর্মাল কোনো যোগাযোগ না, বিশেষ ধরনের যোগাযোগ। রায়হান থতমত খেয়ে বলল, নিতু, তুমি খুব চমৎকার একটি মেয়ে, সেটা তুমি কি জানো? হুম, জানি। আপনি কিন্তু আমায় কথার জবাব দেননি। রায়হান কাঁপা কাঁপা গলায় বলল, আমাকে কয়েকটা দিন সময় দাও, আমি তোমাকে ফোন করে বলি। নিতু ফিসফিস করে বলল, আপনি না বললে আমি মরে যাব। এমনিতেও আমার বেঁচে থাকার বিশেষ কোনো কারণ নেই। ডিনারের পর রায়হানকে এগিয়ে দিতে নিতু নিচে চলে এলো। লনটা পেরিয়ে যাওয়ার সময় নিতু একটা পাগলামি করে বসলো। রায়হান গাড়ির দিকেই যাচ্ছিল,
নিতু তাকে পেছন থেকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। ফোপাতে ফোপাতে বলল, আপনি আমাকে প্লিজ একটু ভালোবাসুন, প্লিজ। রায়হান লজ্জায় আর পেছন ফিরে তাকায়নি। ইস, বেচারা নিতুকে না জানি কত অসভ্য ভাবছে। ভাবলে ভাবুক, নিতু জানে সে মোটেও অসভ্য নয়। খালার ঘরের সামনে আসতেই খালা নিতুকে জেকে ধরল। সাদেক পাশেই দাঁড়িয়ে আছে। নিতু, তুই নাকি লনে জিরাফটার গলা জড়িয়ে ধরে চুমু খাচ্ছিলি? সাদেক জোর গলায় বলল। আমি স্পষ্ট দেখছি খালা। নিতু কঠিন গলায় বলল, ছি খালা, তোমার কি ধারণা আমি এরকম মেয়ে? আমি একদমই কিছু করিনি। খালা শটান করে সাদেককে চড় মারলেন। সাদেক গালে হাত দিয়ে বিড়বিড় করে বলল, এই দুনিয়ার সত্যের কোনো দাম নাই, মিথ্যার দাম। সত্য বললেই চর। নিতু গুনগুন করে গান ধরল। বনের পাখিরে কে চিনে রাখে? পুরো 1 সপ্তাহ কেটে গেল। রায়হান সাহেবের ফোন করার কোনো নাম নেই। নিতু ফোন করলেও সাড়া নেই। এর মধ্যে নিতু ওনার বাসায়ও খোঁজ করলো। জানা গেল চিটাগাং। একবার ভাবলো ওখানে যাবে, পরে ভাবলো কেন যাবে, তার কিসের এত জোর, এটা তো সম্পূর্ণ ওনার ব্যাপার। নিতু ঠিক করলো এবার বাবার সাথে দেখা হবার পরই মরে যাবে, বাঁচার তো কোনো দরকার নেই। রায়হান সাহেব ফোন করলেন 13 দিন পর, ঠিক সকালবেলা। হ্যালো নিতু, নিতু তুমি কি শুনতে পাচ্ছ? নিতু চুপ করে থাকলো। তার গলা ধরে আসছে, সে কিছু বলল না। নিতু, আমি রায়হান, কথা বলছো না যে? আমি বিকেলে আসছি। নিতু ফোন কেটে দিল। ও মাই গড! দৌড়ে গিয়ে খালার গলা জাপটে ধরলো। গলা ছাড় নিতু, বাদুরের মতো ঝুলে থাকবি না, গলায় লাগে। ও আসছে। কোন শাড়িটা পরবো আমি? শাড়ি পরলে তোকে কাকতারুয়ার মতো দেখায় নিতু, তার চেয়ে বরং তুই এমনিই থাক। নিতু গোমরা মুখ করে চলে গেল। খালা দীর্ঘশ্বাস ফেললেন। মেয়েটা পুরো স্বপ্নে ডুবে আছে, ছেলেটা কি জন্য আসছে কে জানে। মনে মনে বললেন, তুই যেই শাড়ি পরিস না রে মা, তোকে চাঁদের মতো দেখায়, শাড়িও ধন্য হয়ে যায়। বিকেলে রায়হান এসেই বলল, ঘরে বসবো না নিতু, লনে চলো। লনে যাবার পরপরই রায়হান বলল, আমার জীবনের সব থেকে বিশেষ ঘটনাটি এই লনেই ঘটেছে। ঐতিহাসিক লন, তোমাকে ধন্যবাদ। নিতু লজ্জা পেয়ে প্রসঙ্গ পাল্টালো। কবে যাচ্ছেন তাহলে? রায়হান একটু হেসে বলল, 17 তারিখে, আরো 4 দিন আছি। ওখানে যাওয়ার পর তুমি কিন্তু বিশেষ যোগাযোগ রাখবে অবশ্যই। নিতু শক্ত হয়ে দাঁড়িয়ে পড়ল। কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, ওখানে গেলে আপনি আমার সাথে কোনো যোগাযোগই রাখবেন না, আমি জানি। মানে কি, আমি মিথ্যা বলছি? আপনি মিথ্যা বলছেন না, কিন্তু আমি জানি আমাকে কেউ ভালোবাসে না। আপনি কষ্ট করে এসেছেন, চা খেয়ে যাবেন, আমার মাথা ধরেছে। রায়হান শক্ত করে নিতুর হাত চেপে ধরল। তুমি বিশ্বাস করতে পারছো না কেন? আমি সত্যিই তোমার সাথে কানেক্টেড থাকতে চাই। তুমি কি বুঝতে পারছো না? আমার বাবা মাই আমার সাথে কানেক্টেড নয়, আর আপনার সাথে আমার। কিভাবে প্রুফ দেব? এনি ক্লু? নিতু দৃঢ় কণ্ঠে বলল, তাহলে আমায় বিয়ে করে রেখে যান। যেটা করবেনই সেটা তো এখন করলে সমস্যা নেই। বিয়ে এখনই? তোমার 18 বছর হয়েছে তো, এত অল্প বয়সে কিভাবে নিতু? রায়হান লনের ঘাসেই বসে পড়ল। খালা, তোমার বাবা মা? নিতু কাতর কণ্ঠে বলল, সব ম্যানেজ করার দায়িত্ব আমার। রায়হান চাপা গলায় বলল, পাগলিটা কিছুই বোঝে না। সেদিন সন্ধ্যায় একদম ঘরোয়াভাবে নিতুর বিয়ে হয়ে গেল। নিতুর বাবা মাও কিছু জানলো না। খালা শক্ত করে বলে দিলেন, শুধু বিয়েই কিন্তু নিতু, খবরদার আর কিছু না। পুরুষ মানুষ আমার হাড়ে হাড়ে চেনা, মধু খেয়ে বিদায়, কোনো চান্স দিবি না। 4টা দিনই তো, দেখা করতে আসলি টাইট হয়ে থাকবি, খুব সাবধানে। তোর বাবা মাকে যখন জানাবি তখন সব হবে। বিয়ে করে রায়হান চলে গেল তার নিজের বাসায়। নিতু শুয়েছে আজ খালার সাথে। বিয়ের কোণের রাতে একা থাকতে নেই। খালা নিতুকে হাজবেন্ড হাতে রাখার একটার পর একটা বুদ্ধি দিচ্ছেন। নিতুর কিছুই ভালো লাগছে না। নিতু মনে মনে ভাবছে, আচ্ছা রান সাহেব, এখন কি করছেন? ঘুমাচ্ছেন? রাত 1:30টার দিকে দারোয়ান ইন্টারকামে ফোন দিয়ে বলল, রায়হান স্যার আসছে, তিনি চশমা ফেলে গেছেন,
নিতে এসেছেন। চশমা ছাড়া তিনি পড়াশোনা করতেই পারছেন না। খালা কিরমির করে বললেন, নিতু, ছাগলটাকে ওপরে আসতে বল। মাত্র 2 ঘন্টা আগে বিয়ে করে গেছে, এখন চশমা নিতে এসেছে। এই ছাগল দেখি তোকে ছাড়া আর থাকতেই পারবে না। নিতু লজ্জিত ভঙ্গিতে বলল, ছাগল কেন বলছো খালা? ছাগলকে ছাগল বলবো না তো ডাইনোসর বলবো? তুই তো দেখছি কেঁদেই ফেলেছিস নিতু। নিতু মিনমিন করে বলল, তুমি ওকে চলে যেতে বলো, তুমি রাগ করলে আমি যাব না। খালা নিতুর মাথায় হাত রেখে বললেন, মাগো, তোর ওপর আমি কখনোই রাগ করি না। তোর একটু কষ্ট দেখলে পৃথিবীর সবার উপর আমার রাগ হয়। আমি নিঃসন্তান মানুষ, তুই না থাকলে কবেই মরে যেতাম গো মা। খালা চোখ মুছলেন। যা, বলদটাকে নিয়ে আয়। নিতু ঠায় বসে থাকলো। তুমি উপরে আসতে বলো খালা, আমার লজ্জা করছে। খালা বিরক্ত ভঙ্গিতে নিচে নামতে নামতে বললেন, একটা কাজ করলে কেমন হয় নিতু? তোর খালুর একটা চশমা দিয়ে বিদায় করে আসি। যাও বাবা বিদ্যাসাগর, পড়াশুনো করো গিয়ে, মজা বুঝুক। নিতু দুষ্টু করে হাসলো। আচ্ছা, নিতুর মাও কি নিতুকে এভাবে ভালোবাসতো? মোটেও না। নিতু জানে খালার মতো স্নেহময়ী মহিলা পৃথিবীতে আর একটাও নেই, থাকতেই পারে না। রুমে এসেই রায়হান বিব্রত ভঙ্গিতে বলল, ফোন ধরছিল না কেন? 27টা কল দিয়েছি। আমি খালার সাথে শুয়েছিলাম, ফোন রুমে ছিল। বিয়ের রাতে নাকি কিছু দিতে হয়, তোমার গিফটটা দিতে এসেছিলাম। বা, পারফিউম, ব্লু লেডি, এটা যে আমার প্রিয়, কেমন করে জানলে? সেদিন যখন জড়িয়ে ধরলে সেন্টটা পেলাম। সারা রাত ঘুমাতে পারিনি, নাকের কাছে সার ধরেছিলাম। নিতু হেসে ফেলল। আপনি চশমা পরেন নাকি? চশমা কই দেখি। রায়হান জিভ কেটে বলল, মানে আমি তাহলে এখন যাইনি তো। আহা বেচারা ঘেমে নিয়ে একদম চুপছা হয়ে গেছে। রায়হান বসতেই নিতু কলার চেপে ধরে বলল, এখন যাই মানে? আমি একদমই থাকতে পারবো না। যদি কিছু হয়ে যায়নি তো তোমার পড়াশোনা? নিতু দুহাতে মুখ ঢেকে ফিসফিস করে বলল, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। রায়হান বাতি নেভাতে নেভাতে বলল, মানে চশমা নেই তো, আলো চোখে লাগছে। তারপর নিতুর কানে কানে ফিসফিস করে বলল, নিতু, পৃথিবীটা এত আনন্দের কেন? এরকম একটা মুহূর্তের জন্য 1000 বার পৃথিবীতে আসা উচিত। নিতু গভীর আবেগে রায়হানের গালে হাত রাখলো। আনন্দে তার পুরো শরীর কাঁপছে। সকালে ব্রেকফাস্টে এসে নিতু বলল, ও নিচে আসতে লজ্জা করছে খালা, নাস্তাটা তুমি ঘরে পাঠিয়ে দাও তো। খালা মুখ ভেঙচিয়ে বললেন, ঢং, লজ্জা করেছে? সারা রাত যে দরজা খোলা রেখে ঘুমালে, ফজরের নামাজ পড়তে উঠে দেখি দরজা হাট করে খোলা, লক করে দিয়ে এলাম। বারান্দায় তোর খালু স্লিপিং স্যুটটা ছিল, সেটা কইরে নিত। নিতু লজ্জায় অন্যদিকে তাকালো। গাধাটা তো রাতে গাড়িটাও ভেতরে পার্ক করনি। দারোয়ান সারা রাত জেগে। এই ছাগল নিয়ে তুই সারা জীবন কিভাবে কাটাবি নিতু? তোর ছাগলের জন্য নাস্তা না, বরং কিছু কাঁঠাল পাতা নিয়ে আয়, যা। নিতু মাথা নিচু করেই বসে রইল। বসে আছিস কেন? যা, ব্রেকফাস্ট দিয়ে আয়। ড্রাইভারটাকে একটু ওদের বাসায় পাঠাবে খালা, ও ফ্রেশ হবে, কিছু কাপড় নিয়ে আসুক। খালা বিড়বিড় করে বললেন, কন্ট্রাসেপটিভ কিছু নিয়েছিস নিতু? পরে দেখা যাবে পেটে ক্যাসেট বাজছে। নিতু শক্ত মুখ করে বলল, কন্ট্রাসেপটিভ কেন? আমরা তো কিছুই করিনি খালা, সারা রাত গল্প করলাম। ও জোর করলেও আমি শক্ত হয়ে থেকেছি। জানো খালা, আমি তো প্রথমে ওকে থাকতেই অ্যালাউ করিনি, হাত জোর করে কেঁদে কেঁদে বলল। নিতু, আজকের রাতটা গল্প করতে দাও। তাই আহা কি মিষ্টি করেই না মিথ্যে বলছে মেয়েটা। খালা অবিশ্বাসী দৃষ্টি নিয়ে নিতুর দিকে তাকিয়ে রইল। ইস, মেয়েটাকে কি সুন্দর লাগছে, একেবারে গল্পের লাল টুকটুকে বউ। রায়হান চলে গেল 17 তারিখেই। খালা প্রতিদিন তাকে ফোন করে কান্নাকাটি চালিয়ে যাচ্ছেন। নিতু দিব্যি ভালো আছে। কদিন ধরে তো রেগুলার ক্লাস হয়ে গেছে, গত 1 সপ্তাহ ধরে যাচ্ছে না। আজ বিকেলে কাঁদতে কাঁদতে এসে বলল, আমি পরপর লাস্ট 2টো সার্কেল মিস করে গেছি খালা, আজ টেস্ট করে দেখি পজিটিভ। খালার মাথায় যেন বাজ পড়ল।
রায়হান জানে? আমার বলতে লজ্জা লাগছে, তুমি বলো। আমি কেন? তোরা ষড়যন্ত্র করেছিস, তোরা জানিস। তুই না বলেছিলি শুধু গল্প করেছিস? এই তোর গল্পের নমুনা। নিতু ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে ফেলল। খালা সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বললেন, আচ্ছা আমিই বলছি, তুই যে কি করিস না নিতু। উফ, হ্যাঁ রে নিতু, তোর বমি টমি হয় না? বমি করতেও তো দেখলাম না। নিতু মাথা নিচু করে লাজুক ভঙ্গিতে বলল, না খালা, বরং খাওয়ার রুচি বেড়ে গেছে। মাঝরাতে উঠে ধনেপাতা দিয়ে ভাত খেতে ইচ্ছা করে। খালা আশ্চর্য ভঙ্গিতে বিড়বিড় করে বললেন, ও মাই গড, যে আসছে সে না জানি দুনিয়ায় এসে কি কি খায়। রাতে নিতু এসে অভিযোগের স্বরে বলল, তুমি বলেছিলে খালা, ও তো আমার ফোনই ধরছে না। খালা মশারি টানাচ্ছিলেন, নিতুর দিকে না তাকিয়েই বললেন, বললাম তো। শুনে বলল, বাচ্চা হবে বলে কি ধেই ধেই করে নাচবো নাকি? আমার পড়াশুনো আছে, এইসব কথা বলে আমাকে ডিস্টার্ব করবেন না, একা একা সামলাতে বলুন। নিতু কেঁদেই ফেলল। ও এরকম বলো? আরও বলল, মাথা খারাপ মেয়ে নাকি তুই, ওর মাথাটাও খারাপ করে দিচ্ছিস। তোর ডিস্টার্বে পড়াশুনো করতে পারছে না। তোকে নাকি বলেছেই, কিছু হলে সে জানে না। নিতু এক ছুটে ঘরে চলে গেল। রায়হান এত নিষ্ঠুর বিহেভ করতে পারলো? ছি। তার প্রায় এক সপ্তাহ খানিক পরেই নিতুর মা বাবা একসাথে এসে হাজির হলেন। দুজনেই মেয়েকে ধরে অস্থির হয়ে কাঁদছেন। জানা গেল রায়হান তাদেরকে বলেছে নিতু তাকে জোর করে বিয়ে করেছে। এখন আপনাদের মেয়ে আপনারা দেখুন, দয়া করে আমায় জ্বালাবেন না। নিতুর মা বাবাও বলে দিয়েছেন তাদের মেয়েকে তারাই দেখবেন, দরকার হলে সব ছেড়ে দিবেন, তবুও মেয়ের সঙ্গ ছাড়বেন না, এবং কঠিন সিদ্ধান্ত নিলেন রায়হানকে তারা দেখে নেবেন। রায়হানের মা লন্ডন থেকে তড়িঘড়ি করে এলেন। তিনিও নিতুর বাবা মায়ের দলে যোগ দিলেন। ঘোষণা দিলেন তার এমন কুপুত্রকে তিনি ত্যায্য করবেন। খালা বললেন, সব হবে, আগে বাচ্চা হতে দাও, পরে চোরটাকে ধরা যাবে। কেস করতে তো শক্ত মোটিভ চাই নাকি? নিতুর মা বাবা মেয়ের সাথেই ঘুমান। নিতুর মায়ের চোখের জল থামছেই না, সারা রাত তসবিহ পড়েন, এবং একদিন অন্তর অন্তর নিতুর শাশুড়ি নিতুর সাথে ঘুমান। রাতে নিতুর মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, মাগো, তোমাকে আল্লাহ ভালোই ভালোই উদ্ধার করুন। একে তো আমি কঠিন শিক্ষা দেব, তার পড়াশোনা আমি তার পা ছাদে ঢোকাবো। তার মাথা কামিয়ে যদি তোমার পায়ে না ধরিয়েছি, আমার নাম নীলুফানা। তোমার শ্বশুর তো বলেছেনি দেশে আসলেই অ্যারেস্ট করাবেন, 1 বছরের রিমান্ড। নিতু মিনমিন করে বলে, মা, রিমান্ড একটু কমলে হয় না? মানুষটা তো পড়াশোনা করছে। তার পড়া আমি গুলি করি, আমার পাদের পড়াশোনা। বেবি হওয়ার পর তুমি সোজা লন্ডন বেড়াতে চলে যাবে ইনশাল্লাহ। এত কিছুর মাঝে খালাই একমাত্র যিনি নিতুর জন্য ভাবছেন না। তার মুখে এক কথা, তিনি এতদিনে নিতুর দায়িত্ব থেকে মুক্তি পেয়েছেন। এখন তিনি খালুকে নিয়ে বিশ্ব ভ্রমণে বের হবেন। নিতু ভাবতেই পারে না খালা কেমন করে এত স্বাভাবিক। ডেলিভারি ডেটের 17 দিন আগে নিতুর শরীর খারাপ করলো। জরুরি সিজারিয়ান সেকশন করাতে হলো। বেবি হলো, তবে বিশাল সারপ্রাইজ, টুইন বেবি। একসাথে 2 মেয়ে হয়েছে। রায়হান এসে হাজির হলো তার ঠিক 3 দিন পর। খালা বিশ্বজয়ের হাসি হেসে বললেন, তোর আর্লি ইলনেস আমাদের প্ল্যানটা এলোমেলো করে দিয়েছে রে নিতু। আমাদের প্ল্যান ছিল রায়হান ডেলিভারির ডেটের আগের দিন আসবে, হসপিটালের পেপারসে সাইন করে সবাইকে তাক লাগিয়ে দেবে। তোর তো আবার সব কিছুতেই তাড়াহুড়ো, বাচ্চাও তাড়াতাড়ি। অভিমানে গলা ভারী করে নিতু বলল, আমায় জানালে কি হতো? পাগলি, তোর বাবা মা দুটোকে কি এক করা যেত? তুই ঠিকঠাক অভিনয় করতে পারতি না। আমি প্রতিদিন তোমায় দেখেছি নিতু, ইস কি ঘাপুস ঘুপুস করেছে খেতে। মেক্সিতে তোমায় পুরো লাড্ডু দেখা যেত। নিতু কপট রাগী গলায় বলল, খালা, তুমি এসব দেখিয়েছো? তার চোখের কোণে খুশির জল চিকচিক করছে। নিতুর মা বাবা এসব নিয়ে কিছুই ভাবছেন না, তারা নাতনিদের নিয়ে ব্যস্ত। রায়হানের বাবা রায়হানকে সামনে পেলেই ধমকাচ্ছেন, আমার গাধা ছেলে, গাধার মতো প্ল্যান করে আমার মাথা কত হিট করেছিস জানিস? আরেকবার এমন করলে তার পিঠের ছাল তুলে ফেলবো। খবরদার, তুই আমার নাতনিদের কাছে যাবি না। দুনিয়ায় এসেই তোর মতো গাধা বাবাকে দেখে এরা ভয় পাবে।
রায়হানের মা একটু পর পর এসে বলছেন, তোর খালা শাশুড়িটা কি পাগল নাকি রে? আমাকে দেখলেই বলছে, বিয়ান সাহেব আপনাকে ধন্যবাদ, আপনি এমন সোনার ছেলে পেটে ধরেছেন। আপনার ছেলে আমাদের এলোমেলো পরিবার গুছিয়ে দিয়েছে। আপনার পেট আমি স্বর্ণ দিয়ে বাঁধিয়ে দেব। দেখি পেটের মাপটা দেন তো। রায়হান হেসে ফেলল। এত কিছুর মাঝে সে পাত্তাই পাচ্ছে না। 5 মিনিটের জন্য নিতুকে একা পাওয়া যাচ্ছে না। সে একদিনও নিতু এবং তার মেয়েদের কাছে রাতে ঘুমাতে পারছে না। সবাই রাত হলে নিতুর সাথেই ঘুমাচ্ছে। সেদিন রাতে সবাই ঘুমানোর পর অনেক রকম সুযোগ করে নিতুকে কোলে করে ড্রয়িং রুমে নিয়ে এলো। নিতু বিরক্ত হয়ে বলল, এসব কি অসভ্যতা করছেন? বাবুরা জেগে যায় যদি। রায়হান ব্যাকুল হয়ে বলল, আমি আমার মেয়েদেরও কোলে নেওয়ার সুযোগ পাচ্ছি না। সবাই তোমাকে ঘিরে থাকছে, তুমিও তো আমায় দেখছই না। নিতু, আমি কি করে থাকি? একটা রাত তো আমায় পাশে নিয়ে শুতে পারো। চলো না আজকে গেস্ট রুমে শুই, সবাই তো আছে। নিতু ধমকের সুরে বলল, ফাজলামো বন্ধ, এক্ষুনি আমায় রুমে দিয়ে আসুন, এক্ষুনি। রায়হান নিতুর দুহাত গালে ঠেকিয়ে করুণ গলায় বলল, একটু তো আদর করবে নাকি? একটা চুমু খাই প্লিজ, হাত জোর করছি, একদম বাধা দিবে না। নিতু একটু মাথা হাত বুলিয়ে বলল, এই নিন আদর, এবার যাই। রায়হান কাতর গলায় ফিসফিস করে বলল, এই আদরে হবে না, 5 মিনিট অন্তত তোমার বুকে শুই। আমার গায়ে মাথায় একটু হাত বুলিয়ে দাও না নিতু। যেই না রায়হান নিতুর পাশের সোফাতে শুতে যাচ্ছিল, রায়হানের মা চলে এলেন। নিতু মা, এত রাতে উঠে এসেছো কেন? কিছু লাগবে? তুই ঘুমাসনি রায়হান? রায়হান মাথা নেড়ে বলল, আসলে মা, আমি বলছিলাম কি, নিতুকে যদি ওর পড়াশোনার একটা প্রপার সাজেশন করে দিতে পারতাম। বিশাল গ্যাপ হয়ে গেছে তো। সাজেশন দিবে ভালো কথা, দিনের বেলায় দিস। ওর এখন আর্লি মেটারনিটিজ, রাতে ওর ডিপ টিজ দরকার। আই নিতুকে রুমে দিয়ে যা। আর শোন, তুই বেবিদের রুমে ঘুমাবি না, শেষ রাতে তোর নাক ডাকে, ওদের ডিস্টার্ব হয়। দুঃখে রায়হানের চোখে পানি এসে গেল। সে ভাবতেও পারে না তার নিজের মা কিভাবে এত নিষ্ঠুর হয়ে গেল। 28 দিন ছুটি কাটিয়ে যেদিন রায়হান চলে যাচ্ছিল, খালা ছাড়া তাকে এয়ারপোর্টে কেউ এগিয়ে দিতে এলো না। বের হবার আগে রায়হানের বাবা বললেন, তোকে এগিয়ে দেওয়ার কি আছে? আমি নাতনিদের কাছ থেকে কোথাও যাব না। এয়ারপোর্টে সি অফ করতে এসে খালা রায়হানের মাথায় হাত বুলিয়ে বললেন, মন খারাপ করো না বাবা, তোমার মেয়ের জন্যই তো সব। রায়হান ধরা গলায় বলল, খালা, এই পরিবারটির ভালোবাসা এতদিন বক্স বন্দি ছিল, বক্স খুলে গেছে এখন। প্রাণ ভরে ভালোবাসুক, শুধু নিতুকে বলে দিবেন, ওকে আমি কঠিন শাস্তি দেব। কি নিষ্ঠুর হয়ে গেছে খালা জানেন? আসার আগে একটু হাতটা ধরলাম, কঠিন মুখ করে আমায় বলে কিনা, স্যানিটাইজার দিয়ে ধোয়া তো। শুনুন, গিয়ে কিন্তু যখন তখন আমায় ফোন করবেন না, আমি এখন সব সময় বিজি। খালা হেসে ফেললেন। রায়হানকে বিদায় দিয়ে খালা গাড়িতে উঠে বললেন, এখনই বাসায় যাব না রে সাদেক, একটু শপিং করি চল। কতদিন নিশ্চিন্ত হয়ে ঘুরি না। আল্লাহ পাকের কাছে হাজারো শুক্রিয়া, তিনি রায়হানের মতন ছেলেকে মিলিয়েছেন নিতুর জন্য। সাদেক ভ্রুকুচকে বলল, খালা, আল্লাহর রহমতে অশেক মেহেরবানি। আপনি দুলাভাইয়ের কোলে বসছিলেন, কাটা চামচটা থোতায় ঢুকছিল, সবই আল্লাহর হুকুম। খালা বিড়বিড় করে বললেন, গাধা, তোর এটা এখনই বলতে হলো?